আজ আমাদের সাথে অতিথি হিসেবে দুজন রয়েছেন আবৃত্তি শিল্পী ফারহানা ত্রিনা এবং সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রি। আপনাদের দুজনকে শুভ সকাল। শুভ সকাল। আমি একটু ফারহানা ত্রিনাকে প্রথমে একটু আপনাকে পরিচয় করে দিতে চাই আমাদের দর্শকদের জন্য। আপনি একজন আবৃত্তি শিল্পী, সংগঠক, প্রশিক্ষক ও সম্পাদক। দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন। দেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করেছেন এবং বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী হিসেবে রয়েছেন। বর্তমানে নিজের সংগঠন কাব্যকুহকের মাধ্যমে আবৃত্তি উপস্থাপনা প্রশিক্ষণ দিচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন। চমৎকার কিন্তু একটা ইন্ট্রোডাকশন, এতগুলো কাজ একসাথে করছেন। এবার আমি বিজন মিস্ত্রি আপনার কাছে আসতে চাই। আপনাকে প্রথমে শুভ সকাল জানাচ্ছি। আপনি বাংলাদেশের একজন বিশিষ্ট নজরুল সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং শিক্ষক এবং সঙ্গীত সাধক। বরগুনায় আপনার জন্ম হয়েছে। আপনি ছায়ানট সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন এবং দেশের বিখ্যাত গুরুজনের কাছে সঙ্গীত তালিম গ্রহণ করেছেন। দুজন চমৎকার মানুষ আমাদের সাথে আছেন। প্রথমে একটু শুরু করতে চাই, ফারহানা ত্রিনা আপু, আপনার সকালটা কিভাবে শুরু হয়? সকালটা আমি সবসময় খুব স্নিগ্ধভাবে শুরু করার একটা চেষ্টা করি। স্নিগ্ধ বলছি এই জন্য যে শুরুতে উঠে আমি একটু প্রকৃতির কাছাকাছি যাবার চেষ্টা করি, হাঁটবার চেষ্টা করি যদি ছুটির দিন হয়, আর না হলে নিজের বারান্দা তো আছেই, সেখানে গাছপালা আছে, একটু বুক ভরে নিঃশ্বাস নেই, একটু প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটাই, এইভাবে শুরু করি। আর তারপর তো আনুষঙ্গিক কাজকর্ম শুরু হয়। এইভাবে সকালটা শুরু হচ্ছে। একজন সঙ্গীত শিল্পীর সকাল বিজন মিস্ত্রি, আপনার সকালটা ঠিক কিভাবে শুরু হয় একটু জানতে চাই। আমার সকালটা শুরু হয় ঠিক ত্রিনা যেরকম বললো যে সকালবেলা আমি খুব ভোরেই উঠি। 6টার থেকে উঠে আমি প্রথমে একটু হাঁটাহাঁটি করি, কিছু সময় হাঁটি, তারপরে সে প্র্যাকটিস করি। মানে আমাদের সকালটা হয় শুরু গান দিয়েই শুরু হয়। আসলে গান শোনা, তারপরে গানের চর্চা করা, তারপরে হয়তো দেখা গেল অনেক সময় শিক্ষকতা থাকে যে গান শিখাতে হয়। এভাবেই শুরু হয়। আসলে এভাবেই শুরু হয়। আমরা কিন্তু সিদরা শুক্রবারে সঙ্গীত শিল্পী সচরাচর পেয়ে থাকি, আবৃত্তি শিল্পী আমরা একই সাথে সঙ্গীত শিল্পী এবং আবৃত্তি শিল্পী আজ পেয়েছি। আজ কিন্তু আবৃত্তি শিল্পীর মাধ্যমেই শুরু করতে পারি আমরা, হয়তো দর্শকরা সেটি চাচ্ছেন। ফারহানা ত্রিনা আপুর কাছ থেকে একটা আবৃত্তি দিয়ে শুরু করতে চাই আমাদের সকাল। নিশ্চয়ই। আমি দেশাত্মবোধক একটি আবৃত্তি এবং আমাদের খুবই পরিচিত জীবনানন্দ দাশের বাংলার মুখ দিয়ে শুরু করছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের হিজলের অসথে করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। চমৎকার। আমাদের দিনটাই কিন্তু শুরুতেই হচ্ছে এত চমৎকার একটা আবৃত্তি শুনে, যেহেতু সকালের দেশপ্রেমটা হচ্ছে মনে আরেকবার কিন্তু করানোর জন্য। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আবৃত্তির জীবনের শুরুটা সেটা কোথা থেকে হলো এবং পরিবারের ভূমিকা কতটুকু ছিল এখানে? অনেকখানি ভূমিকা ছিল। আমার মা আবৃত্তির সাথে জড়িত, আমার খালা লেখালেখির সাথে জড়িত। বেশ মহিলাদের একটি বিখ্যাত পত্রিকা লেখালেখির, বেগম পত্রিকা, উনি ওখানে কবিতাই লিখতেন। এবং একেবারে যখন ছোট তখন হচ্ছে খালার হাত ধরে
কবিদের সভায় যাওয়া, যখন আমি কিছুই বুঝতাম না। আর তারপর হচ্ছে মা তো সবসময়ই চাইতেন, তিনি যেহেতু আবৃত্তি করছেন, তিনি হয়তো এতটা ফোকাস না, তিনি চাইতেন যে আমরা আবৃত্তি করি বা এই অঙ্গনের সাথে জড়িত হই। তো এরপর সাংগঠনিকভাবে আমার যাত্রা শুরু, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। তার আগে বাফায় ভর্তি করেছিলেন মা, বুলবুল ললিতকলা একাডেমি যেটা। তো ওখানে আমার দীর্ঘ একটা পথ চলা আছে। শিশু শিল্পী হিসেবে আমি তখনই আসলে তালিকাভুক্ত হই বাংলাদেশ মায়ের হাত টেলিভিশনে। ধরে হ্যাঁ, আজকে এই হ্যাঁ। পর্যন্ত অর্থাৎ আসা। পরিবারের মাই নিয়ে অনুপ্রেরণা। গেছে অডিশন দিতে সবকিছু। এরপর হচ্ছে সাংগঠনিকভাবে যুক্ত হই যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে আসি। বেশ কয়েকটা সংগঠন চর্চার পর আমার নিজস্ব কাজের বাইরে গিয়ে মনে হলো যে না, ঠিক আছে, কিছু দেয়ার আছে, তাহলে আমিও একটা সংগঠন নিয়ে যারা ছেলে মেয়ে আছে তাদের নিয়ে কাজ করি। বেশ বাহ, দারুণ। একটু বিজন মিস্ত্রি, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে সঙ্গীত শিল্পী হিসেবে পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল, কিন্তু তার আগে গান শুনে নিতে চাই। কোন গানটি যেহেতু শুনবো? একটি দেশের কবিতা, তো আমি ভাবছি একটা দেশের গান দিয়ে শুরু করি। বাহ, শুনি। শুনি। এই গানের কথা লিখেছেন এস.এম. হেদায়েত এবং সুর করেছেন লাকি আকান্ত, আমাদের দেশের অত্যন্ত গুণী একজন শিল্পী এবং সুরকার। আমি চেষ্টা করছি গাওয়ার। শুনি। মাগো ধন্য হলো জীবন তোমায় ভালোবেসে, আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে, তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে, তোমার হাসি, তোমার খুশি, তোমার হাসি, তোমার খুশি প্রাণের মাঝে মিশে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে, আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। বাহ, সকালটা একেবারেই ভিন্নভাবে শুরু হলো। স্নিগ্ধ হয়ে শুরু হলো। একদম। একটু যে প্রশ্নটা করেছিলাম সঙ্গীত শিল্পী হিসেবে পথ চলাটার শুরুর গল্পটা একটু জানতে চাই। আসলে শুরুটা খুব কঠিন। আমরা তো একদম একেবারেই রিমোট এরিয়া বলা যায়, একদম গ্রামে আমার জন্ম। আচ্ছা। তো সেখানে আমি কীর্তন শুনেই বড় হয়েছি আর কি। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতেই হয়তো সপ্তাহে একটা আয়োজন ছিল কীর্তন, ওখানেই ছোটবেলা থেকেই প্রথমে মন্দিরে বাজাতাম, তারপর ঢোল, তারপরে হারমোনিয়াম, গান করতাম। কিন্তু তখন কিন্তু আমি শুদ্ধ সঙ্গীত শেখার সৌভাগ্য হয়নি। তো আমি যখন জেলায় পড়তে আসি, জেলা স্কুলে, তখনও সেইভাবে শুদ্ধ সঙ্গীতের আর কি খোঁজ করে উঠতে পারিনি। মেট্রিক পাস করার পরে আমি একাডেমিক্যালি আর কি গান শেখা শুরু করি। আমার গুরু যতীন মজুমদার, ওনার কাছে আমি প্রথম হাতে করে নিই।
তারপরে বরগুনাতে পণ্ডিত গোপীমোহন কর্মকার ছিলেন একজন, উনি খুব বিখ্যাত শিল্পী ছিলেন। উনি মরিস ইউনিভার্সিটির কলকাতার, ওখানে পড়াশোনা করতেন মিউজিক নিয়ে। তা ওনার কাছ থেকে গানের বিষয়গুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছি, তাও খুব অল্প সময়। তারপরে তো ঢাকাতে এসে মিউজিক কলেজ এবং ছায়ানটে ভর্তি হলাম। রাবি, যার প্রতিভা থাকে সুযোগ তাকে খুঁজেই নেয়। একদম, বিষয়টা একেবারে পাশাপাশি নিজের যে আপ্রাণ চেষ্টা সেটা হ্যাঁ, কিন্তু ফুটে উঠেছে। সেটা খুব নিশ্চয়ই। বলতে পারেন। আসলে আমি যেখান থেকে আমি উঠে এসেছি সেটা আসলে খুব কঠিন একটি কাজ। আমরা হয়তো এক সময় হাল চাষ করতাম, তারপরে পড়াশোনা করতাম, আমরা সবকিছু করছি, গরু চড়িয়েছি, তারপরে ধান খেতে ধান কেটেছি, কিন্তু সেই সময়গুলো খুব মানে আমি খুব মনে করে খুব খুব ভালো লাগে। তারপরেও যে নিজের যে সঙ্গীত চর্চা, তার পেছনে যে আত্মনিবেদন, সেটির কোনো কমতি রাখেননি বলেই আজ আমি আপনাকে চেষ্টা পেয়েছি। করেছি, এখনো চেষ্টা করে যাচ্ছি আর কি, যে ভালো কিছু করা। সেই চেষ্টা চলমান থাকুক। একসাথে কি আমরা কোনো কিছু শুনতে পারি কিনা, যেহেতু একই সাথে সঙ্গীত শিল্পী এবং আবৃত্তি শিল্পী আমরা পেয়েছি? একটা যুগলবন্দি হয়েছে। নিশ্চয়ই করা যায়, কারণ এখন তো আষাঢ় মাস আষাঢ় চলছে, মাস, এটা আমরা জানি। তো বর্ষার এই সময়ে সবার হৃদয় যেহেতু একটু সিক্ত, আমরা বোধহয় একটা যুগলবন্দি, আমাদের সেই চিরচেনা কবিতা এবং গানের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান এবং কবিতা নিয়ে আমরা একটা যুগলবন্দি করতে চাই। শুনি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানিলে জানিলে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পেয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বাই তার অবসান, সে কথা ছেড়ে দিবে দুটি প্রাণ। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়। মন ভরাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়।
হৃদয় জড়াতে কার চিরঋণী, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। আছে তো তারপর 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়। বাহ, চমৎকার, চমৎকার আমরা যুগল। হারিয়ে গিয়েছি দুজন একদম, যুগল বলতে। একদম সত্যি ভাই। রবীন্দ্রনাথের গান কবিতাগুলোই আসলে এইরকমই আমার মনে হয়। একেবারে প্রেম নিয়ে, বর্ষা নিয়ে, আষাঢ় মাস নিয়ে, একদম। বিদ্রোহী কবিতা। আমাদের নজরুল সঙ্গীত যে বলছিলাম, আপনারা তো নজরুল গীতেও গিয়ে থাকছেন, সেই বিষয় নিয়ে শুনবো। তবে একটা প্রসঙ্গ আমি এখানে আনতে চাই। এখন তো বাংলাদেশ জুড়ে একটা উন্মাদনা ছেয়ে গেছে, তা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো একটু জানতে চাই, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? খেলা বলবো, দেখা হয় কি যদি হচ্ছে আমার যারা ভিউয়ার্স আছে আবৃত্তির, তারা যদি বলে আচ্ছা আপনি এই দল, তাহলে একটু কোন বলেই ফেলেন না তো? হয়? একটু শুনেই ফেলি আমরা। আচ্ছা, ওই সেই চির 2 প্রতিদ্বন্দ্বী দলের একটি, আমি আর্জেন্টিনার সাপোর্টার। বাহ, এর বিষয়টা কি এমন যে ওই 22-এর বিশ্বকাপ পাওয়ার পরে চিন্তা না ভাবনা না, করে সিদ্ধান্ত ব্যাপারটা তা নিয়েছেন না নয়, শুরু ব্যাপারটা থেকেই? তা নয়। আমার ধারণা যারা মানে আর্জেন্টিনার সাপোর্ট করে ম্যাক্সিমামই হচ্ছে একটু আবেগী, আর যারা ব্রাজিলের সাপোর্টার তারা একটু লজিক্যাল, মানে আমার মনে হয়, এটা আমার ধারণা। প্রতিদ্বন্দ্বী হয়তো এবং আপনার পাশেই আমরা- বসে আছে, এটার জন্য হয়তো একটু বিজন মিস্ত্রি, আপনার কাছে জানতে চাই আপনি কোন দলের সমর্থন আমিও করছেন? ত্রিনার সাথে একসাথে আর্জেন্টিনার সাপোর্টার। শিল্পীর মন বিষয়টা কি বুঝতে ওই হবে। আবারও এমন একই প্রশ্ন যে যেহেতু নিজের চোখে কাপ পেতে দেখেছেন সে কারণেই কিনা? আসলে সেটা না, আমি আসলে প্রথমত ম্যারাডোনার আমি খুব ভীষণ ভক্ত। ওকে, আমার কাছে ফুটবল বলতে ম্যারাডোনাকে সবচেয়ে তার কৌশলী, তার খেলার যে কৌশলীগুলো, সেগুলো আমার ভীষণ আমাকে অনুপ্রেরণা দেয়। এবং যে কাপ পাওয়া সেটা তো বিষয় না, সেটা তো খেলার ভিতরে হয়তো হতেই পারে, আবার নাও হতে পারে, বাট খেলার যে অন্তর্নিহিত কিছু বিষয় থাকে, এটা তো হয়তো ম্যান টু ম্যান ভেরি করবে। যে আমার ভীষণ ভালো লাগে তার খেলার। তারপর মেসি, ম্যারাডোনার মুগ্ধ আসলে অনেকেই আছে, এবং একদম, তারপর তো একদম। মেসি আছে। মেসি আছে। তো বিশ্বকাপে খেলার যদি আগে থেকেই। বলেন যে একটা হলো একাডেমিক প্লে, যেটা মনে করেন ফুটবলের নিয়ম কানুন অনেক কিছু, সবকিছু সব খেলাই সেটা আছে, যে আমি খুব ভালো পালি কিন্তু সব ভালো জানি, বাট খেলার কৌশলী যে আমরা শিল্পী হিসাবে যেরকম, ও কবিতা আবৃত্তি যেরকম, আমরা গান তো সবাই গাই, এক গান বিভিন্ন জনে বিভিন্ন রকম হয়, তো কেন একজনের গানের পিছনে আমরা ছুটি? একদম তাই। এই কতজন জায়গাটা কিন্তু আমি দর্শকের কাছে আবেগের কথা পৌঁছাতে পারে। বলেছি যে আর্জেন্টিনার ম্যাক্সিমাম সাপোর্টার আমার মনে হয় ওই যে ম্যারাডোনার খেলা দেখেছে, মেসির খেলা দেখেছে, তার প্রতি যে আবেগটা, অবশ্যই ব্রাজিলের অনেক সাপোর্টার ব্রাজিল আবেগী, supporter কিন্তু কিন্তু তারা হচ্ছে- খেলার ব্যাপারটা বোঝে অনেকটা, আমার মনে হয়। একেবারেই এটা অনেক হয়তো ব্রাজিল ব্রাজিলের supporter supporter কিন্তু হিসেবে ভালো বলতে মেসির জন্য হচ্ছে আমরা আবার কিন্তু দেখেছি আর্জেন্টিনাকে ওই যে সাপোর্ট করছে। আলজেরিয়াকে হারানোর পরে যে উন্মাদনা, যদিও বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল, সে এমন র্যাঙ্কিং এ থাকা একটা দলকে হারাবে, এটাই স্বাভাবিক। তারপরেও যে উন্মাদনার কথা আপনি বলছিলেন, আবেগটা ধরে রাখতে পারেনি, ধরে রাখতে সেই আবেগ চলমান থাকুক। আমরা আবারও একটু আবৃত্তি না গানে কোনটিতে ফিরবো? আরো একটা আবৃত্তি শুনবো। আমরা না, না, গান দিয়ে আবৃত্তি শুরু শুনি। করি। আমরা একটা আবৃত্তি শোনার এখন তাহলে একটু নজরুল থেকে আসি, হ্যাঁ, যেহেতু আমাদের নজরুল বর্ষ চলছে। ছোট করে পড়ছি যেহেতু আবৃত্তিটা বেশ দীর্ঘ। তোমারে পড়িছে মনে, আজ নিপ বালিকার ভীরু শিহরণে, যুথিকার অশ্রুসিক্ত ছল ছল মুখে, কেতকী বধূর অবগুণ্ঠিত বুকে, তোমারে পড়িছে মনে। হয়তো তেমনি আজি দূর বাতায়নে, ঝিলি মিলি তলে, ম্লান ললিত অঞ্চলে, চাহিয়া বসিয়া আছো একা। বারে বারে মুছে যায় আঁখি জলরেখা, বারে বারে নিভে যায়
শিয়রের বাতি। তুমি জাগো, জাগে সাথে বর্ষার বাতি। সিক্ত পক্ষ পাখি তোমার চাঁপার ডালে বসিয়া একাকী, হয়তো তেমনি করে ডাকিছে সাথীরে। তুমি চাহিয়াছ শুধু দূর শৈল শিরে। তোমার আখির ঘন নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ ধরিয়াছে কায়া। তোমার গগনে নেভে বারে বারে বিজুলির দ্বীপ। আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায়নি। তোমার গগনে ঝরে ধারা অবিরল। আমার নয়নে হেথা জল নাই, বুকে ব্যথা করে টলমল। আমার বেদনা আজি রূপ ধরি শত গীত সুরে। নিখিল বিরোহী কণ্ঠে বিরোহিনী তব তরে ছুড়ে। এপারে ওপারে মোরা নাই নাই কুল। তুমি দাও আঁখি জল, আমি দিই ফুল। তুমি দাও আঁখি জল, আমি দিই ফুল। বাহ, চমৎকার। যেমন যতই আবৃত্তি, শুনছি ততই মুগ্ধ একেবারে হচ্ছি। তেমন মুখের এক্সপ্রেশন সবকিছু মিলে এই যে একদম কবিতার যেটা চমৎকার। এখন আবৃত্তি করলাম, এটার ছোট্ট একটা মানে আনন্দ বা ভালো লাগার কাজ আছে। এই আবৃত্তিটা আসলে যখন করেছিলাম হঠাৎ করেই, এবং এইটার জন্যই আসলে আমার একটা পুরস্কারও আছে। সেটা হচ্ছে দোলনচাপা ফাউন্ডেশন থেকে কাজী নজরুল ইসলামের যে নাতনি আছেন তার একটা ফাউন্ডেশন আছে, দোলনচাপা ফাউন্ডেশন। তারা কলকাতায় কাজ করেন। তো বাংলাদেশ থেকে ওরা কাউকে স্বীকৃতি জানাতে চাচ্ছিল, ওই সময় বেশ কিছু অডিও নিয়েছিল অনেকের কাছ থেকে, এবং সেখানে এটা সিলেকশন হয়েছিল আর কি। বিশাল এক অর্জন আপনার এবং জন্য এটা। তারপরেই হচ্ছে ওরা কাজী সব্যসাচী যে পুরস্কারটা সেটা আমাকে মানে মনোনীত করে, যেটা আমার জন্য আসলে অনেক অনারের প্রাপ্তি। শুধু আপনার জন্য আমাদের না, জন্য, আমাদের আমাদের জন্য এটা দেশের একটা জন্য। অনার এবং প্রাপ্তি। এবারে আমি একটি খুব আমাদের দেশের ভীষণ প্রিয় একজন শিল্পী এবং খুব গুণী শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর বর্ষা নিয়ে একটি গান শুনি। শুনি। একই দিন ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশে ছেয়ে। একই দিন ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশে ছেয়ে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছেয়ে। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছেয়ে। পূব আকাশে এই তো এখন রোদের খেলা ছিল। তোমার আসার খবর পেয়ে এমনটি যে হলো। পূব আকাশে এই তো এখন রোদের খেলা ছিল। তোমার আসার খবর পেয়ে এমনটি যে হলো। শ্রাবণের বাড়ি ধারা এলো অসময়ে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছেয়ে। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছেয়ে। চমৎকার। আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। বর্তমান তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সঙ্গীত চর্চার জন্য তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আসলে সঙ্গীতটা তো আমাদের জীবনের একটা অংশ। আমি যেই হোক, আপনি সব শ্রেণীর পেশার মানুষ কিন্তু গুনগুন করে গান করে। তো আমরা এই সঙ্গীত মানুষের জীবনের অনেক দুঃখ কষ্ট, আপনার অনেক কিছুকে আপনার লাঘব করার চেষ্টা করে। আপনার অনেক কষ্ট পেলে যদি গান গাইতে পারেন, আপনার অনেক কষ্টটা লাঘব হয়ে যাবে।
এবং আমি নজরুল সঙ্গীত চর্চা করি। আমি মনে করি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা এবং তার সেই প্রতিবাদী চেতনা যে রয়েছে, সংগ্রামী চেতনা রয়েছে, এটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মনে হয় প্রত্যেকে একজন শুদ্ধ মানুষ হিসাবে নিজেদেরকে গড়তে পারবো। চমৎকার। তো আমি মনে করছি যে আমাদের নজরুলকে আমাদের সমস্ত হৃদয়ে ধারণ করা উচিত, অসাম্প্রদায়িক চেতনা। এবং এই যে সবচেয়ে বলা হলে আমরা প্রথমে মানুষ, আগে কিন্তু ধর্ম আসেনি, প্রথমে মানুষ আসছে। সেই মানুষকে আমরা শ্রদ্ধা করা শিখতে পারলেই আমরা হয়তো সঠিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে গড়ে তুলতে পারবো। সেই প্রত্যাশা আমাদের। একটু ফারহানা ত্রিনা, আপনার কাছে ছোট করে জানতে চাই, আবৃত্তি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা নিজেকে কোথায় দেখতে চান? এখন তো কাজ করছি বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে চাই আরও বেশি কাজের মাধ্যমে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু আবৃত্তিকে অনেক এগিয়ে নিয়ে গেছে, আমাদের এখানেও কাজ হচ্ছে, প্রচুর চেষ্টা আছে, কিন্তু আমার মনে হয় যে একটু ভিন্নভাবে কিছু করতে চাই। বাচ্চাদের নিয়ে কাজ করছি আমরা, বড়দের নিয়েও কাজ করছি, কিন্তু একটা জিনিস বলতে চাই দর্শকের উদ্দেশ্যে যে আমি যে কোনো শিল্পের সাথেই জড়িত থাকি না কেন, সেটা নাটক হোক, গান হোক অথবা উপস্থাপনা হোক, সুন্দর করে কথা বলার কোনো ব্যতিক্রম নেই। এবং সেটা যদি আমি শিল্পী হিসেবেও নিজেকে কোথাও তুলে ধরতে চাই, আমার কথাটা ঠিকঠাক করতে হলে একেবারে বাচ্চাদের মাদেরও বলি যে আগে কথাটার সাথে আবৃত্তির চর্চার আগে দেওয়া উচিত। আমরা অনেকেই ভাবি হয়তো হাততালি বেশি পাবে, বাচ্চা নাচ করুক, গান করুক, কিন্তু সে বড় মঞ্চে গিয়ে কথা বলতে পারে না ঠিকঠাক ভাবে, তখন 8-10 জনের সাথে সে পিছিয়ে পড়ে। তো সেই জায়গাটাই আমাদের কথা বলার যে সুন্দর জায়গা, সেটাই হচ্ছে আবৃত্তি। সেটি জারি থাকুক। সেটি জারি থাকুক। আপনাদের দুজনকেই আমরা পেয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমরা দর্শকের থেকে বিদায় নিচ্ছি, তবে কবিতা আবৃত্তি শুনেই কিন্তু এই রিমঝিমঝিম গানের পরে আমার একটা আধুনিক কবিতা, মানে আমাদের প্রেমের কবি আবুল হাসানের, খুব জনপ্রিয়, সেটি আমরা জানি না শুনবো। কতটা দর্শকের থেকে দর্শকদেরকে একটু আমরা একদম। বিদায় দিই। দর্শক, আবারও দেখা হবে আগামীকাল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, কোথাও যাবেন না। কবিতা আবৃত্তির মাধ্যমেই শেষ হচ্ছে। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারা দিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু কেউ আমাদের কাঁদা ভেঙে যায়নি মিটিংয়ে। থিয়েটার পণ্ড হলো, এই বৃষ্টিতে সভার তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শ্রান্ত কেবল কয়েকটি গাছ, বেফাঁস নারীর মতো চুল ঝাড়ানো আঙিনায় হঠাৎ বাতাসে, আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতেই এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাব সিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইন্ড